1923 সালে কলকাতা পুরসভার প্রথম মেয়র হওয়ার পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূল কর্মসূচি ছিল দুটো: বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা। সেদিন নিশ্চয়ই তিনি স্বপ্নেও ভাবেননি তাঁরই বাংলায় একদিন পুরসভার চাকরি মেধার ভিত্তিতে নয়, কোটি কোটি টাকায় বিক্রি হবে। এই ভয়ঙ্কর পুরনিয়োগ দুর্নীতি নিয়ে আজ প্রথম প্রশ্ন। লকডাউনে যখন ঘরে ঘরে হাহাকার, ব্যবসা বন্ধ, তখনই সুজিত বসু আর তার ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা হয়েছে কোটি কোটি টাকা। আদালতে দাবি করল ইডি। তবে কি পুরসভার চাকরি বিক্রির টাকা রেস্তোরাঁর মাধ্যমে সাদা করার চেষ্টা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন। শুধু দক্ষিণ দমদম পুরসভার 150 চাকরি বিক্রি নয়, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সুপারিশের জাল ছড়িয়েছিল অন্য অনেক পুরসভাতে। অ্যাকাউন্ট জমা দেওয়া টাকার ব্রেকআপ পেশ করে আদালতে বলল ইডি। কবে জালে ধরা পড়বে দুর্নীতির বাকি রাঘব বোয়ালরা? তৃতীয় প্রশ্ন। গরু, কয়লা, বালি, পাথর পাচার, শিক্ষা ও পুরনিয়োগ থেকে রেশন দুর্নীতি। ইডি ও সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূলের বহু নেতা ও প্রাক্তন মন্ত্রী। ইডির নজরে 5 বার হাজিরা এড়ানো রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতিতে এবার কি বিপদ বাড়তে চলেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী? চতুর্থ প্রশ্ন। ভোটের ফলের দিন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে প্রকাশ্যে চর, সাসপেন্ড আইসি সহ 2 অফিসার। ভোটে ভরাডুবির পর বিষ্ণুপুরে বিজেপিকে বেলাগাম হুমকি তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। 215 থেকে টেনে 80-তে নামিয়েছে মানুষ, তাতেও যাচ্ছে না উদ্ধত্ত। পঞ্চম প্রশ্ন। রংচটা বাড়ির গোপন কুঠরিতে অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার শীষমহল। কোথাও আলিশান বেডরুম, কোথাও বাহারি বৈঠকখানা, থরে থরে সাজানো দামি আসবাব। রাজ্য জুড়ে আর কোথায় কোথায় লুকোনো আছে তৃণমূল নেতাদের বৈভবের চিহ্ন? এটা কি আসলে হিমশৈলের চূড়া? তবে শুরুতেই দেখাবো প্রাক্তন দমকল মন্ত্রীর গ্রেফতারের পর আদালতে এটি কি বলল ইডি। দেখুন। দুর্নীতির পাহাড়, টাকার সমুদ্র, আর তার তদন্তে নেমেই ইডি এবার গ্রেপ্তার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে শ্রীভূমির কর্তার ঠাঁই আপাতত শ্রীঘরে। কিভাবে টাকা ও জমির বিনিময়ে পুরসভার চাকরি বিক্রি হয়েছিল, সুজিত বসুকে আদালতে পেশ করে তা নিয়েই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনাকালে যখন দেশ জুড়ে লকডাউন চলছে, স্কুল, কলেজ, অফিস, কাছারি, বাজার, রেস্তোরাঁ সব বন্ধ, সেই সময়ও তৃণমূল নেতা সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়ে কোটি কোটি টাকা। টাকার অঙ্কটাও চমকে দেবার মতো। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, যখন লকডাউন চলছিল তখন লেক টাউনে সুজিত বসু চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে, অথচ সেই সময় রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় 2020 সালের এপ্রিলে 1,20,00,000 টাকা নগদে বিক্রি দেখানো হয়। সেই রেস্তোরাঁও তখন বন্ধ ছিল। এমনকি সুজিত বসুর ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়ে 2,20,00,000 টাকা। ইডির আইনজীবী সওয়াল করেন, সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে, কিন্তু কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন সেটার কোনো ভিত পেলাম না আমরা। 2010 সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে। ইডি সূত্রে দাবি, দক্ষিণ দমদম সহ একাধিক পুরসভায় প্রায় 150 জনের চাকরি হয়েছিল সুজিত বসুর সুপারিশে। কখনো টাকা, আবার কখনো জমি বা সম্পত্তির বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, শ্রীভূমিতে একটি বহুতলে সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের নামে 3টি ফ্লোর রয়েছে, অথচ তার জন্য কোনো আর্থিক লেনদেন হয়নি। টাকা না নিয়ে কে বাড়ি দেবে? আসলে সম্পত্তির পরিবর্তে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে গত 7 বছরে জমা পড়েছে 8 কোটি টাকা। অন্তত 3টি শেল কোম্পানি খুলে এই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। ইডি সূত্রে দাবি, দেখা যাচ্ছে একটি কোম্পানিকে সুজিত বসুর কোম্পানি ম্যান পাওয়ার সাপ্লাই করছে, কিন্তু তদন্ত উঠে এসছে আসলে
কোনো ম্যান পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু লাখ লাখ টাকা ঢুকেছে সুজিত বসু বা তার কোম্পানির অ্যাকাউন্টে। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, সুজিত বসু প্রশ্নের উত্তর দেননি, তদন্তে সহযোগিতা করেননি। ছাড়া পেলেও তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তিনি একজন প্রভাবশালী নেতা। পুরো নিয়োগ দুর্নীতিতে সমস্ত টেম্পারিং করা কাগজ পাওয়া গেছে, পেপার পাওয়া গেছে। ও জেলে না যাবে তা অন্য লোক জেলে যাবে না। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না, সে হাজার হাজার কোটি টাকা। ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। দুপক্ষের সওয়াল জবাব শুনে দ্রুত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে বললেও কম বলা হয়। তদন্ত হচ্ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি। তদন্ত একটু এগোতেই দেখা গেল রন্ধে রন্ধে আরও গভীর পুর নিয়োগ দুর্নীতি। তারপর অয়নশীলের ওই অফিস থেকে 17টা পুরসভার নিয়োগের নথি আর অসংখ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হলো। প্রথমে সিবিআই, তারপরে ঢুকলো ইডি। আর আজ সুজিত বসুর গ্রেফতারের পর ইডি আদালতে দাঁড়িয়ে যা বলল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এক, কোভিডের সময় তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় একই সঙ্গে চাকরি হয় 29 জনের। ইডি বলছে সুজিত বসুর সুপারিশে পুরসভায় অন্তত 150 জনের চাকরি হয়েছিল। 2, কারু কাছ থেকে টাকা নেওয়া হয়, এমনকি জমির বিনিময়ে চাকরি দেওয়া হয় কাউকে কাউকে। 3, ভাবুন, করোনাকালে লকডাউনের সময় যখন কেউ বাড়ি থেকেই বেরোচ্ছেন না, দোকান, বাজার, রেস্তোরাঁ সমস্ত কিছু বন্ধ, তখন সুজিত বসু আর তার পরিবারের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। দেখুন, ইডি আজ আদালতে একটা চাঞ্চল্যকর ব্রেকআপও দিয়েছে। যখন ধাবা, রেস্তোরাঁ বন্ধ ছিল বলে সেখানকার কর্মীরাই জানাচ্ছেন, তখন সেখানে জমা পড়েছে কখনো 3 কোটি, কখনো প্রায় 2 কোটি, কখনো প্রায় 1 কোটি টাকা। আজ আমার প্রথম বক্তা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর উপেন বিশ্বাস। দেখুন, ইডি বলছে যে চাকরি বিক্রি করে টাকা আসছে, আর সেই টাকা ঢুকছে যখন সুইগি জোম্যাটোর ডেলিভারিও বন্ধ, সেই সময় মানে কোভিডকালে রেস্তোরাঁর অ্যাকাউন্টে। এটা ধরে কিভাবে ইডি এগোচ্ছে উপেনদা? এটা কি হিমশৈলের চূড়া বলবেন? না, আমি বলবো কি যে আমরা অনেক সময় ইডি সিবিআই নয় একদম, কিন্তু ব্যাপারটা সিবিআই থেকেই হয়েছে। একদম সিবিআই তদন্ত, তখন তো আমি নিজেই ছিলাম। হ্যাঁ, তো তখন ওইটা করতে গিয়ে এইবার অন্যদিকে রাস্তা নিল। দেখা গেল যে এইটাই শুধু এই দুর্নীতি শুধু খালি কলমের দুর্নীতি নয়, এই দুর্নীতি এখন ঢুকলো অন্য জায়গায়, এবং তার মানে পরিধি বাড়লো। তো সেই পরিধি এমন বাড়লো যে সুজিত যা করেছে তাতে আমি বলতে পারি কি যে মনুকে হার মানিয়ে দিয়েছে, মনুকে হার মানিয়ে দিয়েছে। এবং ঘটনাচক্রে সুজিত হচ্ছে আমি যেখানে থাকি সেখানকার সে এমএলএ, প্রাক্তন এমএলএ ছিল এবং ওখানকার যে লোক, ওই সুজিতের যে সমস্ত চেলারা, তারা বলো সুজিত দা। তো এই সুজিত দা যা করেছে তার সেই ইতিহাস লিখতে গেলে আমি মনে করি কি ওই বললাম তো যে মনুকেই হারিয়ে দেবে। তো এইরকম, কিন্তু তদন্তটা কেমন করে হবে? এই সিবিআই, আমি বলবো, আমি তো আগেও তোমাকে কয়েকবার বলেছি যে সিবিআই যে তদন্ত করছে তাতে আমি সন্তুষ্ট না। কিন্তু এবার সিবিআইকে আমাদের ধরতে হবে যে তোমাকে ঠিক মতো করে তদন্ত করতে হবে। আর এই যে যারা টাকা পয়সার হিসাব করে, তাদের তদন্তটাও ঠিক করে করতে হবে। যদি তদন্ত ঠিক হয় তাহলে সুজিতের বিস্তার নাই।
উপেন্দ্র, আরো একটা কথা বলুন, হ্যাঁ। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে আপনি সেই বিখ্যাত ডায়াগ্রামটা বারবার আমাদের দেখিয়েছেন, এই স্টুডিওতে দেখেছেন মাকড়সার মতো। আমি বলছি, আপনার কি মনে হয় পুরো নিয়োগ দুর্নীতিতেও একই রকম ভাবে একটা ওই মাকড়সার জালের মতো মডেল হতে পারে? হ্যাঁ, ওইরকমই মাকড়সার মতো জালেই হবে, কিন্তু এত বড় হয়েছে না, এরা আস্তে 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 এত বড় হয়েছে। অ্যাকচুয়ালি আমি সুজিতকে খুব মানে ওর ছোটোবেলার থেকে আমি ওকে চিনি, যে এতখানি সুজিত করবে এও আমার ধারণা ছিল না, কিন্তু যা করেছে ও, শুধু সেইখানে না, আমি বলবো সুজিতকে নিয়ে যদি তদন্ত ঠিকমতো করা হয় তাহলে এই ব্যাপার নিয়েই শেষ করা যাবে না। আচ্ছা, আরও অনেকগুলো আসবে। এবং আজকেই আমি আমাকে একটা জায়গায় যেতে হয়েছিল, হ্যাঁ। মানে তোমার বৌদি গিয়েছিল, তো এক জায়গায় আমি তো গাড়িটা একটু পেয়েছিলাম, হ্যাঁ। আমি সেই গাড়িতে করে আমি একটা জায়গায় যেতে চেয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কি, সব পুরো প্রায় 1 মাইল ধরে সব রোহিঙ্গা, সব আমাদের ওই বঙ্গের মানুষ, তারা সেখানে রয়েছে। এমনকি সেখানে আজান হয়, মানে এখনো আছে বলছেন? এখনো আছে। তাই সেই জন্য আমি বলছি কি, যে ঠিক আছে, আমরা মমতা ব্যানার্জিকে অনেক রকম ক্রিটিসিজম করেছি, করার দরকার ছিল, করেছি, কিন্তু এবার তো আমি বলবো যে নরেন্দ্র মোদী যে সমস্ত যে প্রতিশ্রুতিগুলো করেছে, তার প্রত্যেকটা কিন্তু আমি এক এক করে দেখব। যখনই দেখব ঠিক হয়নি, আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু সেখানেও আমরা ধরবো। তবে এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, আমাকে একটু বলুন, এই যে আমার শুধু একটা কথা বলুন, মনু মানে আপনি কি আমাদের পুরাণের মনু? আমি মনু সংগীতার কথা বলছি। মনু সংগীতা, তাই বলছি, মনু সংগীতার কথা বলছি, যে মনু সংগীতাকে ফেল করে দিয়েছে, ফেল করে দিয়েছে। এবং আজকে যে আমি দেখে আসলাম, আমি ছবি তুলে নিয়ে এসেছি, আজকে যা আমি দেখে আসলাম, অন্য কিছুর দরকার নাই, এইটুকুন করলেই হবে। আমি অবাক হয়ে যাবে। আমাকে একদিন এই ড্রাইভার কি বলছে জানো, যে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা একজন বিদেশে থাকে একটা লোক, তার বাড়ি সে তালা দিয়ে একটা লোক রেখে দিয়েছে, এবং সেইখানে গিয়ে হচ্ছে ওর একটা অফিস, সুজিতের একটা অফিস। এইরকম প্রায় 30টা অফিসই আছে, যা ওখান বিদেশে লোক, তাদের বাড়ি। অতএব কতটুকুন জানি আমরা, সুজিতদা অতি অনেক বড়। বেশ, আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো যে এর পরে কে। নিঃসন্দেহে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নাম আসছে, তার কারণ রথীনবাবু অন্তত 5 বার ইডির ডাক এড়িয়েছেন, অসুস্থতা বলে এখন ইডিকে স্পষ্ট জানিয়েছেন। এরপর দ্বিতীয় প্রতিবেদন, তারপর আরও এই ঘটনার ইডির দাবি, পাশাপাশি সুজিত বসুর ঘনিষ্ঠদের কি বক্তব্য দেখাবো আপনাদের। দেখুন, পুরনিয়োগ দুর্নীতির মামলায় বারবার হাজিরা এড়িয়েও শেষে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই একই মামলায় বারবার হাজিরা এড়াচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। তিনিও এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। অনেকেরই গ্রেপ্তার হবে, যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। একই দিনে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠিয়েছিলেন ইডি অফিসাররা, কিন্তু তিনি হাজির হননি। এমনকি এপ্রিল মাসে 2 বার এবং মে মাসে 3 বার, অর্থাৎ মোট 5 বার তলবে এখনো পর্যন্ত একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। আমি বলেছি যে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাদের যদি কিছু জানবার থাকে আমি ফুল কোঅপারেশন করব। ভোটের পরও শৌচাগারে পড়ে গিয়ে চোটের কারণ দেখিয়ে হাজির হননি রথীন ঘোষ। 2023-এর 5ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। সেই মামলা তদন্তে একবারও হাজিরা দেননি তিনি।
2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। মাথাগুলোকে যদি অন্তত ধরা যায়, তাহলে মানুষের এই যে নতুন সরকার এসে একটা দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এই ভরসাটা ফিরে আসবে মানুষের, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সরকারি যে প্রচেষ্টা, সরকারের যে উদ্যোগ, সেগুলোর উপর ভরসা রাখবে। এর মধ্যে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় পৌঁছয় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মধ্যমগ্রাম পুরসভা এলাকায় প্রমোটার ফ্ল্যাট হস্তান্তর করছেন না, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তারই তদন্তে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় হানা দেয় সিবিআই। ওই বিল্ডিং এর অনুমোদন পত্র, চিঠি, ব্লুপ্রিন্ট, প্ল্যানিং পেপার সহ একাধিক নথি সংগ্রহ করেন। আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এই সিবিআইয়ের যারা এসেছিলেন দিল্লি থেকে, তাদেরকে সহযোগিতা করেছে। তারা এখান থেকে পেয়েছে যে সমস্ত কাগজগুলো, তার কপি, তার সমস্ত নথিপত্র তারা নিয়েছে। এবার মধ্যমগ্রাম পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি কি করবে? প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভবিষ্যৎ কি, তা নিয়ে চলছে জল্পনা। প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রাথমিক স্কুলে দুর্নীতি ধরতে গিয়ে সামনে এলো পুরো নিয়োগ দুর্নীতি। এখন প্রাক্তন দমকল মন্ত্রী গ্রেফতারের পর এবার কি এই তদন্তের সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অন্য প্রাক্তন মন্ত্রীদেরও নাম আসছে? আসল প্রশ্ন তো এটাই। সুজিত বসু গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে সবার ওপরে যার নাম রয়েছে, এই প্রতিবেদনে দেখালাম প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। পরপর 5 বার প্রাক্তন খাদ্যমন্ত্রী ইডির কাছে হাজিরায় এড়িয়ে গেছেন। কিন্তু কথা হলো, পয়সার বিনিময়ে চাকরি বিক্রির আস্ত একটা র্যাকেট চলছিল রাজ্যে। পার্থ চট্টোপাধ্যায় একা নন, একের পর এক ক্যাবিনেট মন্ত্রী এই দুষ্টচক্রে যুক্ত ছিলেন বলে ইডি আজ দাবি করেছে। মোডাস অপারেন্ডি তো খুব স্পষ্ট, একেবারে স্কুল থেকে পুরসভা সর্বত্র এক, টাকা দাও বা জমি দাও আর চাকরি নাও। বাজারে রেট চার্ট ঘুরে বেড়াচ্ছে। এই অনুষ্ঠানে বহুবার দেখিয়েছি, আবার দেখাবো। অথচ পুলিশের মাথায় যারা বসেছিলেন, সরকারের মাথায় যারা বসেছিলেন, তারা কেউ কিচ্ছু জানতেন না। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম কি বলেন? দেখুন, পার্থ চ্যাটার্জির কথা বলুন, সুজিত বোস বলুন, রথীন ঘোষ বলুন, এরা দাবার বুড়ে। দেখুন, প্রতিটা আলাদা আলাদা বিভাগে যে দুর্নীতি, তার রকমটা এক। এটা প্রমাণ করে যে এই পুরোটা ষড়যন্ত্র, পরিকল্পনা, এক্সিকিউশন করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি ছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। এই জন্যে পুলিশের লোকেরা কিছু দেখতে পায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে যেসব কাগজপত্র পাওয়া যায়, তার থেকে এই পুরো নিয়োগ দুর্নীতির কথা সামনে আসে। একথা আমরা জানি যে আজ যার গ্রেপ্তারি নিয়ে আলোচনা হচ্ছে, তিনি ইডির তথ্য অনুযায়ী যে অন্তত 150 জন লোকের কাছ থেকে অর্থ নিয়েছেন, এবং আজকে তারা আদালতে এটাও জানিয়েছেন যে তার ব্যাংকের অ্যাকাউন্টে যেসব টাকা জমা পড়েছে সেগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি, তার বক্তব্যে অসঙ্গতি হচ্ছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, কিন্তু যিনি এগুলো তাকে দিয়ে করিয়েছেন, আমি আরও বলছি, পুরো নিয়োগ করতে গেলে পুরো মন্ত্রীর সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হয়েছে? কারণ সেই সব পদগুলোর জন্য, সে অর্থের জন্যে অনুমতি নিতে হয়, আমি খোঁজ নিয়ে দেখেছি। তো তাহলে পুরমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না? আর এই দমকল মন্ত্রী আর পুরমন্ত্রী অপরাধগুলো মুখ্যমন্ত্রী না চাইলে করতে পেরেছেন? আমি আগেই সেটা বলেছি। দেখুন, আমি রেশন, আপনার মনে আছে যখন রেশন কেলেঙ্কারি দেখা গেল, কলকাতা পুলিশ, জেলার পুলিশ তো বটে, কেস করেছে, স্পেসিফিক কেস, সেইটা একটা পর্যায়ে গিয়ে আটকে যাচ্ছে। তারপরে কলকাতায় কেস শুরু হয়েছিল, নদিয়াতে কেস শুরু হয়েছিল, একদম। কিন্তু সেই তদন্ত যদি তখন মন্ত্রীকে গ্রেপ্তার করা দরকার ছিল না, যদি বলা হতো যে তুমি এটা বন্ধ করো, ব্যাস তাহলেই হয়ে যেত। কিন্তু সেই মন্ত্রী যেগুলো আদায় করছেন তার ভাগ তো উপর পর্যন্ত আসতো, তিনি বন্ধ করতে বলবেন কেন? সেই জন্য পুলিশের তদন্ত বন্ধ করেছিলেন, যার জন্য আজকে এটা দেখতে হচ্ছে। এই যে শিক্ষক নিয়োগে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হলেন,
অন্য অনেক নেতা মন্ত্রী আমলা গ্রেপ্তার হলেন, কিন্তু পার্থ চ্যাটার্জি তো একটা বোড়ে। এই যে আজকে ভোটে হারার পরপর ওই মার্কশিট প্রকাশ হয়ে গেল, আগে হয়নি কেন? এটা তো মমতা ব্যানার্জির কথাতে হয়নি। বারবার আমরা দাবি তুলেছি এখানে, ওটা হলে এই 26,000-কে রাস্তায় বসতে হতো না, নতুন পরীক্ষা দিতে হতো না। যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাতিল হতো না, যারা অবৈধভাবে পেয়েছিল তাদের চাকরিটা বাতিল হতো। তো এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, শিক্ষামন্ত্রীকেও নিতে হবে। দেখুন, আমি চিটফান্ড কাণ্ডের কথা লিখেছি, আমার একটা বইও আছে সারদায় মমতার অপরাধ বলে। সেখানে আমি পরিষ্কার দেখিয়েছি যে যতটা জানা গিয়েছে তার ভিত্তিতেই মমতাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে ভিতরে পাঠানো উচিত। কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়নি, গ্রেপ্তার তো পরে করা হবে। এই যে ইডির রেডে মমতা ব্যানার্জি যাওয়ার পর আপনার একটা যুক্তিতর্কের অনুষ্ঠান করেছিলাম চান্ডেলকে অ্যারেস্ট করার জন্য। আমি সেখানে পরিষ্কার বলেছিলাম যে এখানকার লোক ওই চান্ডেল অ্যারেস্ট হলো কিনা সেটা জানতে চায় না, মমতা ব্যানার্জি অ্যারেস্ট হলো কিনা সেটা জানতে চাই। সেখানে কবে যাবে সে কথা বলে। বেশ, আমি প্রদীপ্তর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে একটা তারিখ বলবো, তার জন্য আমার জয়ন্তর কাছে আসতে হবে। সেটা হচ্ছে 15ই নভেম্বর। কেন এই তারিখটা বলছি, খুব ইন্টারেস্টিং। কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে ভাবুন, একটা দুর্নীতির তদন্ত করতে গিয়ে এগিয়ে আরেকটা দুর্নীতি, যার শিকড় আরও গভীরে, তার সন্ধান পাওয়া গেছে। কি মারাত্মক সেই জায়গাগুলো বারবার আমরা দিনের পর দিন অনুষ্ঠান করেছি। দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো, দেখুন। একেবারে রেড চার্ট বেঁধে চাকরি বিক্রি, একই দিনে নিয়োগের বিজ্ঞপ্তি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ও কাজে যোগদান। একাধিক প্রাক্তন মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের জড়িত থাকার অভিযোগ। তৃণমূল আমলে যেসব বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে অন্যতম একাধিক পুরসভায় চাকরি বিক্রি। এই মামলাতেই ইডির হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বোস প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরে তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারাও এখানে রয়েছেন। এই দুর্নীতির হদিশ যেভাবে মিলেছিল তা যে কোনো থ্রিলারকেও হার মানাতে পারে, ঠিক যেন কেঁচো খুঁড়তে কেউঠে। স্কুলে নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য তখন তোলপাড়। 2023 সালের 19শে মার্চ দ্রুত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়নশীলের অফিস থেকে অন্তত 7টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় 400টি ওএমআর শিট, যার মধ্যে অনেকগুলি ওএমআর শিট ফাঁকা ছিল। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। আদালতে অয়নশীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত আরও এগোনোর পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, একেবারে রেড চার্ট তৈরি করে পুরসভার চাকরি বিক্রির অভিযোগ সামনে আসে। কিন্তু এই চাকরি বিক্রির টাকা কাদের পকেটে যেত? ইডি সূত্রে আরও দাবি, অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় সেখানে একটি ডায়েরি উদ্ধার হয়, যেখানে কোড ওয়ার্ডে বিভিন্ন নাম লেখা ছিল। সূত্রের দাবি, সেই ডায়েরির একটি জায়গায় লেখা ছিল এসবি, তার পাশে কয়েক কোটি টাকার অঙ্ক। ইডি সূত্রে দাবি, পরবর্তীকালে জেরায় অয়নশীল দাবি করেন সেই এসবি আসলে সুজিত বসু। সেই থেকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে আসেন প্রাক্তন দমকল মন্ত্রী। সুজিত বসু দিয়ে তো সবে শুরু, একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জেলে যেতে হবে। এদিন সুজিত বসুকে ব্যাংশাল আদালতে তোলা হলে ইডির আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও সুজিত বসুর ভূমিকা রয়েছে। ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে, হয়তো পরিস্থিতি বদলেছে, তবে নেক্সাস এখনো ভাঙেনি। মঙ্গলবার সুজিত বসুকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। এবার তাকে জিজ্ঞাসাবাদ করে কি আরো কোনো বড় নাম সামনে আসবে, সেটাই দেখার। আবির দত্ত, প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, অনেকেই আশঙ্কা করেছিলেন যে 2026-এর বিধানসভা ভোটের আগে একের পর এক তৃণমূলের নেতামন্ত্রী গ্রেফতার হবে এবং কেন্দ্রীয় এজেন্সি সেই গ্রেফতারিগুলো করবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একেবারে মঞ্চের ওপর থেকে বারবার সে কথা বলতেন, কিন্তু অনেককেই হতবাক করে দিয়ে দিল্লিতে আপের সঙ্গে যা হয়েছিল তা কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে হয়নি। এবার আপনাদের আবার সেই তারিখটা বলি। গত বছরের 15ই নভেম্বর ইডি সূত্র বলছে আজ যা যা তথ্য প্রমাণ আদালতে পেশ করা হলো তা ওই 15ই নভেম্বরের মধ্যেই ইডির হাতে চলে এসেছিল। বেশ কয়েকজন অফিসার সুজিত বসুকে তখনই গ্রেফতার করার পক্ষে ছিলেন, কিন্তু শোনা যায় ওই সময় ওই নভেম্বর মাসের তৃতীয় শনিবার তৎকালীন দমকল মন্ত্রীকে গ্রেফতার করলে ভোটের মুখে এটা বিরাট রাজনৈতিক ইস্যু হয়ে যাবে এবং রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটে ভিকটিম কার্ড খেলার সুযোগ পাবে। এই আশঙ্কায় সেই গ্রেফতারের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন থাকবে, আবার ভবিষ্যতে এই তদন্তগুলো পুরোদমে চালানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আসবে না তো জয়ন্ত? সুমন, তোমার এই প্রোগ্রামে আমি এসেছি স্বাধীনতার পর, মানে পালাবদলের পর, কিন্তু এক ভদ্রলোককে খুব মিস করছি যার এই বাঁদিকের চেয়ারটাতেই বসে থাকার কথা ছিল, শীর্ণ কিন্তু বলিষ্ঠ এবং ঋজু কণ্ঠের অধিকারী আজকে তার এখানে থাকার কথা ছিল এবং হয়তো তার জায়গায় আমি এসে বসলাম। সুমন, তাকে খুব মিস করছি। আমার বক্তব্য তাকে শ্রদ্ধা হিসেবে নিবেদন করব। আমি শুরু করব এই বলে যে এরা খেতে জানতো কিন্তু হজম করতে জানতো না। গত 15 বছরে ভুরি ভুরি গ্রেপ্তার আমরা দেখেছি এবং তোমার এই চ্যানেলে এসে আমি প্রশ্ন তুলেছি যে সেটিং নেই তো, শেষ হচ্ছে না কেন, বা কিছুদিন বাদে অ্যারেস্ট হবার পরে তারা বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে তার মানে কি একটা সেটিং রয়েছে। কিন্তু আজকে আমি তোমাকে বলি, তুমি একটা কথা আমাকে ধরিয়ে দিয়েছো যে ভোটের আগে যদি এদের তোলা হতো তাহলে কিন্তু এরা ভিকটিম কার্ড খেলবার সুযোগ পেত, হয়তোবা শহীদ হয়ে যেত, হয়তোবা এই দেখিয়ে তারা ভোটে জিততো। অর্থাৎ এবং এই কথাই বলা হতো, যেটা আমরা 21শে জুলাইয়ের মঞ্চেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি যে যখনই 21শে জুলাই আসে তখনই একটা করে গ্রেপ্তার আসে, যখনই ভোট আসে তখনই গ্রেপ্তার আসে। আমি দেখুন ইডি সিবিআই এর আইনজীবী নই, কিন্তু এটা ঠিক যে এবার অন্তত ইডি সিবিআই ওই ভুলটা করেনি, অর্থাৎ সুজিত বসুকে বা সুজিত বসুদের শহীদ হবার ক্ষমতা বা শহীদ হবার সুযোগ দেয়নি। এবং আমি তোমায় বলছি, যখনই এই অভিযুক্ত নেতামন্ত্রীরা চিঠি লিখে ইডিকে বলেছেন যে আমি ভোটের কাজে ব্যস্ত আছি, প্রচারে আছি, প্রত্যেককে সময় দেওয়া হয়েছে। সুমন, হঠকারে গ্রেফতার কোনো বুদ্ধিমানের কাজ হতো না, কারণ শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তারে সাধারণ মানুষকে যেমন স্যাটিসফাই করতে হয়, আজকাল মিডিয়ার যুগ, পাশাপাশি তো আদালতকেও স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ যদি তথ্য প্রমাণ যথেষ্ট না আসে তাহলে কাউকে জোর করে জেদ করে গ্রেপ্তার করা পরে কিন্তু বুমেরাং হয়ে যায় এবং এটা আমরা বহুবার দেখেছি। সে পার্থ চট্টোপাধ্যায় বলো, জ্যোতিপ্রিয় মল্লিক বলো, এখানে যারা ওনাদের রিপ্রেজেন্ট করেছেন মুখপাত্র পার্টির, তারা বারবার বলেছেন কি হলো কি হলো, এই তো গ্রেপ্তার হয়ে তারপর বেরিয়ে এলো। অর্থাৎ আমি এটাও মনে করি যথেষ্ট তথ্য প্রমাণ পাবার পরে গ্রেপ্তার করাটা যথাযথ হয়েছে। এখানে আমি তোমাকে 3 নম্বর পয়েন্ট বলবো, যেটা বারবার তোমরাও দেখাচ্ছ যে ওনাকে বারবার ডাকা হয়েছে, উনি আসেননি। কখনো ভোটের প্রচারে ব্যস্ত দেখিয়ে উনি আসেননি, কখনো বা ওনার আইনজীবী বা ওনার ছেলে তারা গিয়ে সময় চেয়ে এনেছেন। অর্থাৎ ইডিকে কেউ বলতে পারবে না যে ইডি সুযোগ দেয়নি, কিন্তু ইডি এখন বলছে তদন্তে যথাযথ সহযোগিতা করা হয়নি। অর্থাৎ তদন্তে সহযোগিতা করনি, এটা কিন্তু গ্রেপ্তারের একটা বড় কারণ। এবং আজকেও কোর্টে ইডি বলেছে যে সুজিত বাবু তদন্তে সহযোগিতা করেননি, সেই কারণে, এবং এটা গ্রেপ্তারের বড় কারণ। এবং তার জন্য যদি ইডি তাকে হেফাজত চায়, আদালত হেফাজত দিয়েও দেবেন। অর্থাৎ আদালত মনে করবেন তদন্তে সহযোগিতা না করা গ্রেপ্তারের একটা কারণ, ইডির হাতে এই মুহূর্তে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, এটা একটা বড় কারণ। এখন কোনো ভোট নেই, এখন 21শে জুলাই নেই, এখন গ্রেপ্তার করলে অন্তত শহীদ কার্ডটা ওনারা খেলতে পারবেন না, ভিকটিম কার্ডটা খেলতে পারবেন না। আমি তোমাকে আরেকটা কথা বলে শেষ করব, যে পুলিশকে এনারা আগে শেষ করে দিয়েছিলেন একেবারে একদম প্রথমে। তুমি মনে করে দেখো, যখন মাননীয়া ছুটলেন ভবানীপুর থানায় আসামি ছাড়াতে, তারপর একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকবার শিক্ষকদের মারা হয়েছে, সেই বিখ্যাত দৃশ্য বা কুখ্যাত দৃশ্য, শিক্ষককে লাথি মারা হচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীদের একজন কনস্টেবল কামড়ে দিলেন, যারা মার খেয়েছেন এই স্টুডিওর ওই চেয়ারে এসে বসেছেন।
একটা লাঠি ভাঙা হয়েছে এরপরে পিঠে। তারা আরেকটা কাজ করলেন, সেটা হচ্ছে জুডিশিয়ারিটাকে করায়ত্ত করার চেষ্টা করলেন, জজ সাহেবদের ভয় দেখাতে শুরু করলেন, এজলাস বয়কট, নিজেদের দলের আইনজীবীদের নিয়ে তার বাইরে স্লোগান শাউটিং করা, জজ সাহেবদের ছবি মারা। অর্থাৎ এনারা ভেবেছিলেন যে এই যে একটা বুবি ট্র্যাপ আমরা ছড়িয়ে দিয়েছি, এখান থেকে বাঙালির আর মুক্তি নেই। কিন্তু অবশেষে জজ সাহেবরা মানে জুডিশিয়ারি অনেক স্ট্রং হয়ে ফিরে এলেন। পুলিশ, আমার এটা হাস্যকর লেগেছে সুমন, যে পুলিশ একটা ছবি পোস্ট করেছিল বন্দুক হাতে নিয়ে, তাতে লালবাজারের মান সম্মান গেছিল বলে তাকে সাসপেন্ড করলো। অথচ যে পুলিশ অফিসার মাথায় ফাইল দিয়ে টেবিলের তলায় ঢুকলেন, সেটা একটা ভালো বিজ্ঞাপন হলো। এবং যে পুলিশ অফিসার শীর্ষ পদাধিকারী মানুষ, যার বিরুদ্ধে চুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী চলে গেলেন তাকে বাঁচাতে, সেটা লালবাজারের কাছে বড় একটা বিজ্ঞাপন হলো। এরপরে বারবার মনে, যখনই পুলিশ পালিয়েছে তখনই মনে করেছে লালবাজার ওটা ভালো বিজ্ঞাপন। একজন প্রাক্তন কমিশনার, তিনি খিচুড়ি বিলি করছেন খালি পায়ে প্যান্ট গুটিয়ে, সেটাও লালবাজারের বড় বিজ্ঞাপন। একজন পুলিশ অফিসার বন্দুকের ছবি, আমি জানি না সেটা নকল বন্দুক না আসল বন্দুক, তার বিরুদ্ধে কোনো শোকজ হলো কিনা আমার জানা নেই, তাকে সাসপেন্ড করে দিল। অর্থাৎ চেষ্টা করেছিল এরা পুলিশকে একেবারে করায়ত্ত করে নিতে। ইডি সিবিআই তো সেটিং, জয়ন্তবাবুরাই এখানে এসে চিৎকার করবে ইডি সিবিআই সেটিং। এই মুহূর্তে ইডি যেটা করেছে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আমি জানি না শেষে কি হবে, কিন্তু অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে আমি মনে করছি। দেখুন জয়ন্ত, 2-3টে পয়েন্ট আমি তুলে নেব। এক হচ্ছে পুলিশের কথা জয়ন্ত বলল, যে বিজ্ঞাপনগুলো, যে ছবিগুলোর কথা বলল, মোটেই পুলিশের বীরত্বের ছবি নয়। কিন্তু পাশাপাশি আমাদের প্রত্যেকের মনে আছে 2 দফার ভোটে যে ভূমিকা পুলিশ পালন করেছে, ওটাও একটা বিজ্ঞাপন। ওটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি পুলিশকে ফ্রি হ্যান্ড দেয়া যায়, যদি পুলিশকে বলা যায় যে তুমি নিজের মতো কাজ করো এবং যে কোনো মূল্যে অশান্তি আটকাও, তাহলে এই কলকাতা পুলিশ, এই রাজ্য পুলিশ করে দেখিয়ে দেয় গোটা রাজ্যে একটা মৃত্যুহীন শান্তিপূর্ণ ভোট করে দেখিয়ে দিতে পারে আমাদেরই পুলিশ। সুতরাং সেটাও একটা বিজ্ঞাপন। 2, ও আদালতের কথা বললো, আমার মনে পড়ে যাচ্ছিল, ভাবুন তো এই যে তদন্তগুলো এখন চলছে, সেইগুলো আটকাতে আমার আপনার করের টাকায় ওই অভিষেক মনু সিংভি, ওই কপিল সিব্বালদের অ্যাকাউন্টে কত কোটি টাকা গেছে। একদিন দুদিন নয়, দিনের পর দিন আমার আপনার করের টাকায় শুধুমাত্র আদালতে যাওয়া হয়েছে সর্বস্তরে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি, শুধুমাত্র তদন্ত আটকানোর জন্য। আমি বলছি এর ন্যূনতম অংশ যদি জনস্বার্থে ব্যয় হতো, তাহলে রাজ্যের চেহারাটা আরও অন্যরকম হতে পারত। আমার তৃতীয় অংশ, অবশ্যই জয়ন্ত বলল যে সুজিত বসু সঠিক বলেছে যে বারবার হাজিরা এড়িয়েছেন। আমি আমার পরের প্রতিবেদনে একদিকে সেইটা দেখাবো, অন্যদিকে ইডি আজকে দাবি করছে যে নিয়োগ সংক্রান্ত পুরো দুর্নীতির, নিয়োগ সংক্রান্ত যে কটা সিদ্ধান্তের শিলমোহর পর্যন্ত, যে কটা বৈঠকে, সেখানে নিজে থাকতেন না সুজিত বসু, কিন্তু ইডির অভিযোগ পুরোটাই তিনি নিয়ন্ত্রণ করতেন। কি বলছেন তারা, দেখুন। কোটি কোটি টাকার দুর্নীতি, জমি সম্পত্তির বিনিময়ে চাকরি বিক্রি, বেআইনি লেনদেন, পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় এমনই সব মারাত্মক অভিযোগ সামনে এসেছে। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। বারবার হাজিরা এড়িয়েও হয়নি শেষ রক্ষা। ইডি এই মামলা তদন্তে দীর্ঘদিন ধরেই সুজিত বসুকে বারবার তলব করছিল, কিন্তু প্রতিবারই নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজিত বসু। ভোটের আগে সুজিত বসুকে 4-4বার নোটিশ পাঠায় ইডি। প্রত্যেকবার কোনো না কোনো কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। এমনকি হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। আদালতে সুজিত বসু আবেদন করেন ভোটের পর 15ই মে ইডি দপ্তরে হাজির হবেন, কিন্তু হাইকোর্ট 1 মেতেই তাকে হাজিরার নির্দেশ দেয়। উপায় না পেয়ে সেদিন ইডির কাছে হাজিরা দেন সুজিত বসু। তাকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। 4 মে ভোটের ফল বেরোয়, কিন্তু 6 মে ইডি সুজিত বসুকে ডেকে পাঠালে ফের হাজিরা এড়ান তিনি। অবশেষে সোমবার ইডি দপ্তরে হাজির হন। প্রায় 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা, প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বারবারই সুজিত বসুর নাম উঠে এসেছে। 2023 সালের 5ই অক্টোবর সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়।
ইডি সূত্রে দাবি, সুজিত বসু যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিতাই দত্ত বকলমে তার সেক্রেটারি ছিলেন। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের দাবি, নিতাই দত্ত সূত্র ধরেও পুর নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম উঠে আসে। আবার ইডি যখন তার বাড়িতে হানা দিয়েছিল, তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায়। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে সবাইকে, তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা জেরা তাকে করা হলো। পুর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে গত বছরের 10ই অক্টোবর লেক টাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষ অবধি সোমবার ইডির হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী। এবিপি আনন্দ। দেখুন, রেস্তোরাঁয় গেলে যেটা মেনু কার্ড দেওয়া হয়, পুরসভায় চাকরি বিক্রির জন্য ঠিক সেইভাবে তৈরি হয়েছিল রেট কার্ড। 4 থেকে 7 লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছিল। ইডি বলছে গাড়ির চালক, সাফাই কর্মী এবং পুরসভার গ্রুপ ডি কর্মীর চাকরির ন্যূনতম রেট ছিল 4 লক্ষ টাকা। পুরসভায় গ্রুপ সি আর টাইপিস্টের চাকরির ন্যূনতম দর ছিল 7 লক্ষ টাকা। 2023-এর 7ই জুন এবিপি আনন্দে এই অনুষ্ঠানে আমি সেই পুরো রেট চার্টটা প্রথম দেখাই। তারপর 13ই জুন এই রেট কার্ড নিয়ে নাম না করে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। ঠিক কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, দেখে নি একবার। नौकरी सरकारी चाहिए तो हर पद के लिए, जैसे होटल में आप खाना खाए जाए और रेट कार्ड होता है ना, हर पद के लिए रेट कार्ड है। रेट कार्ड बताया गया है, और रेट कार्ड भी कैसा है, छोटे छोटे गरीबों को लूटा जा रहा है। अगर आप सफाई कर्मी की नौकरी चाहिए तो उसके लिए आपको ये रेट रहेगा, भ्रष्टाचार में इतना देना पड़ेगा। अगर आपको ड्राइवर की नौकरी चाहिए तो ड्राइवर की नौकरी के लिए ये रेट रहेगा। अगर आपको क्लर्क की नौकरी चाहिए, टीचर की नौकरी चाहिए, नर्स की नौकरी चाहिए, तो आपको ये रेट रहेगा। आप सोचिए, हर पद के लिए उस राज्य में रेट कार्ड चला करता है और कटमनी का कारोबार चलता है। এবার দেখুন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল কোট আনকোট, তৃণমূল জামানায় গত 15 বছরের দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা, আর্থিক অব্যবস্থা এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরে একটা পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া হবে। সুজিত বসুকে গ্রেফতারের পর কে গ্রেফতার হবেন সে তো অন্য কথা, কিন্তু বিজেপি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা তো তাদের পূরণ করতেই হবে। আর তা যদি না হয়, সাধারণ মানুষই বিমলদাদের প্রশ্ন করবেন যে দোষীদের শাস্তির কি হলো? তৃণমূলের সঙ্গে কি বিজেপির আবার সেটিং হয়ে গেল? আমার পরের বক্তা প্রদীপ্ত কি মানবে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়াটা বিজেপিরও রাজনৈতিক কম্পালশন? না, অবশ্যই। দেখো, আমরা যারা 40% প্রতিনিধিত্ব করছি, 2,60,00,000 মানুষের প্রতিনিধিত্ব করছি, তাদের কাছ থেকে তো এই আশাটা সবসময় থাকবে যে, তোমার কথা থেকে ধার করে বলছি, কবে রাঘব বোয়ালরা ধরা পড়বে, কেঁচো খুঁড়তে কি কি কেউটে বেরোবে, তদন্ত বন্ধ হবে না, তো এগুলো আমি লিখে রেখেছিলাম। আর এমন দিনে লিখছি যেদিনকে নিটের 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। আমি শুধু একটা সেন্টারের হিসাব দিচ্ছি, 72 জন পরীক্ষক, একটা সেন্টার, যেখানে আমি কিছুটা জানি আর কি, 3,000 টাকা করে তাদের দেওয়া হয়েছে। 72 জন যারা ইনভিজিলেট করছে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। 2 জন অবজারভার 7,000 টাকা করে দেওয়া হয়েছে। 15% তার কন্টিনজেন্সি ফান্ড প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এটা শুধু একটা প্রতিষ্ঠানে, ভারতে কত প্রতিষ্ঠান আছে এটা গেল। এরকমই 24 সালেও দেখেছিলাম আমরা সেই দুর্নীতি নিয়ে কিছু দেখিনি। আমি কিন্তু মন থেকে বলছি, একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সমর্থক
হিসেবে বলছি যে বা যারা পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের যেন কড়া থেকে কড়াতম শাস্তি হয়, প্রথম দিন থেকে শাস্তি। তুমি একসঙ্গে বলতে পারো, সেটা হচ্ছে যারা এই নিট কেলেঙ্কারির পেছনে তাদেরও কড়া শাস্তি, আর যারা হ্যাঁ সাদা খাতা জমা দিয়ে চাকরি বিক্রি করেছে হ্যাঁ তাদেরও কড়া শাস্তি। এখানে আমার স্যারও রয়েছেন, উনিও দেখেছেন বিভিন্ন শোতে আমাকে অন্যান্য সময়, আমি বারংবার এটা নিয়ে বলে এসেছি, বিমল স্যারও দেখেছেন অন্তত, যে প্রদীপ্ত এই জায়গায় কখনো কোনো দ্বিমত পোষণ করে না। কিন্তু আমার একই দিনে একটা কথা মনে পড়ছে, জানুয়ারি 12, 2024, জানুয়ারি 12, 2024 একটা বড় সংবাদ মাধ্যমে খবর পেলাম যে 12 ঘন্টা জেরা করার পর থেকে তৃণমূলের নেতার বাড়ি থেকে ব্যাগ ভর্তি কাগজ নিয়ে বেরিয়ে এসছে, এবং সেই নেতা বললেন যে আমি কোনো দুর্নীতি করিনি, রেস্ট আপন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যদি আমি কোনো দুর্নীতি করে থাকি তাহলে আমি কালকেই আমার রেজিগনেশন দিয়ে দেবো। এবং আমি চাই, তখন যেমন এলওপি বলেছিলেন যে তোমরা ভাই তোমাদের ব্যাগ প্যাক করো, অনেক উইন্টারের ব্যাগ জিনিসপত্র নিয়ে নাও, সামনে শীত আসছে, জেলে যেতে হতে পারে, এরকম বলেছিলেন তিনি। সেই সময় এলওপি তাকে চোর বলেছিলেন এবং এদেরকে চোর বলেছিলেন। তিনি যখন মার্চ মাসে বিজেপিতে জয়েন করলেন, আজকে তিনি প্রোটেম স্পিকার। আমি আশা করব তাপসদা চোর নয়, এই কথাটা বিজেপি একদিন বলবে। এবং সেদিন যে ইডি তাপসদার বাড়িতে ভুল করে 12 ঘন্টা তদন্ত করেছিল এবং আমাদের নেতাকে ভুল বলেছিল, তাপস রায় নেতাকে ভুল বলেছিল, সেটা পরবর্তীকালে বিজেপি স্বীকার করবে। একই সঙ্গে বলো যে তাপস রায় সেই বিরল ব্যক্তিত্ব, যখন তার রেড হচ্ছে বিজেপি নেতারা আমরা এই অনুষ্ঠান করেছিলাম একযোগে বলেছিলেন তাপস রায় এই কাজ করতে পারে না, এই সার্টিফিকেট তৎকালীন বিরোধী বিজেপি একজনের ক্ষেত্রেই দিয়েছেন, তার নাম তাপস রায়। এবং এলওপি সেটা কি বলেছিলেন সেটাও তোমার কাছে জন্য বলছি, আমার নেতা, আমি 20 সাল বিশেষ করে ডিসেম্বর মাসে আমার নেতা শুভেন্দু অধিকারীকে বলেছিলাম যে আমার ওরকম ভালো নেতা দেখার চোখে খুব কম আছে ওরকম ভালো নেতা। আমি বারংবার 20 সালে বলেছিলাম বিভিন্ন চ্যানেলে। তখন বলা হয়েছিল হে মা তোমরা চোরকে বলছো, বিজেপি বলেছিল আমাদেরকে, বিজেপি আমাদের যার পন্যাই বলেছিল। আমাকে বলতে হবে যে তখন আমাদের নেতাকে বিজেপি ভুল বলেছিল না। প্রদীপ্ত একটা তফাৎ আছে, তাপস রায় সেই দিনও, আমি আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতে পারি, সেই দিনও একবারও বলেননি যে এটা বিজেপির প্রতিহিংসার রাজনীতি, বলেছিলেন যে তৃণমূলের এক নেতা কলকাঠি নেড়েছে, একেবারে নাম করে। তারপরে আমাদের ইন্টারভিউতে এই জন্যই তো শুভেন্দুদা, তাপস রায় এরা ইউনিক। কিন্তু বিজেপির মুখপাত্ররা, বিজেপির নেতারা কি বলে, আমি কিন্তু টার্গেট করছি বিজেপিকে। আমি আমার নেতা শুভেন্দু অধিকারী, আমি বলছি আমার নেতা সিলেক্টিভ টার্গেট করছে, আমি একদম সিলেক্টিভ, আমার অধিকার আছে না সেটা করার। আমার নেতা শুভেন্দু অধিকারী সেই সময়কার, আমার নেতা তাপস রায় সেই সময়কার, তাদের যে বিজেপি টার্গেট করেছিল আমি সেটা নিয়ে বলছি। এটা নিয়ে আমার আর কোনো, বিজেপি সেখানে বলুক যে তারা ভুল বলেছিল, আমি জাস্ট পোস্ট করব। দেখো দাদা, এখানে রোল অফ গিভার্স খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, যেমন 26,000 চাকরি গেল, আমি বিভিন্ন সময় নানান চ্যানেলে বলেছি, সম্ভবত তোমার চ্যানেলেই বলেছি, 26,000 মানুষ সাজা পেলেন, কিন্তু উল্টো দিকে কারা, তারা কিন্তু সাজা পেলেন না। আমি জানি না যে তাপস পাল, মানে অন্য কেসে তাপস পাল মারা গেছেন, তিনি দোষী কিনা জানি না, সুব্রত মুখার্জি মারা গেছেন, জানি না তিনি দোষী কিনা, আহমেদ স্যার মারা গেছেন, জানি না তিনি দোষী কিনা, আমি জানি না হেমন্ত বিশ্ব শর্মার দোষী কিনা, আমি জানি না নারায়ণ রানের দোষী কিনা, আমি জানি না অজিত পাওয়ার দোষী কিনা, আমি জানি না রেড্ডি ব্রাদার্স দোষী কিনা, আমি জানি না জমি দুর্নীতিতে যে শিন্ডে গোষ্ঠীর লোকেদের নাম বড় বড় করে 141টা জমি দুর্নীতি শিন্ডে গোষ্ঠীর, কারা বলেছিলেন? বিজেপি বলেছিল। তাহলে সেই বিজেপি আজকে 23 জন নেতাকে এমন ভাবে মুক্ত করে দিয়েছে যারা ইডিসিবিআই আছে, যাদের নামে তারা বলেছিল 5 মিনিটে জেলে বলবে। বেশ 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 আমি শুধু যোগ করতে পারি যে রাজীব ব্যানার্জি সম্পর্কে কে বলেছিলেন যে বন সহায়ক নিয়োগ দুর্নীতির মধ্যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, মঞ্চের ওপর থেকে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই তালিকায় যুক্ত হলে ভালো লাগবে। ওর সঙ্গে একটা জায়গা আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে 26,000 মানুষ শুধু নন, তাদের মধ্যে প্রথম কথা, তাদের মধ্যে যারা চাকরি দিয়ে পয়সা দিয়ে চাকরি কিনেছেন তাদের কথা আমি ধরবই না, তাদের শাস্তি যোগ্য। আর যারা মেধার ভিত্তিতে যোগ্য পেয়েছেন শুধু তারা নয়, 26,000 নয়, তাদের পরিজন কতটা অনিশ্চিত এবং এই মুহূর্তে তাদের প্রত্যেকের সঙ্গে বিচার হয়েছে কিনা আমরা কেউ জানি না। তাদের পরিবার ধরলে, তাদের ইএমআইয়ের চাপটা ধরলে, তাদের বয়স্ক বাবা মা ধরলে, সংসার ধরলে, কোথায় এই ট্র্যাজেডিটা যেতে পারে শুধুমাত্র আমাদের রাজ্যের কিছু মানুষের চুরির জন্য। আমি বিমলদার কাছে আসবো, কিন্তু তার আগে দেখুন, আমরা বারবার প্রশ্ন তুলেছি যে ইডি সিবিআইয়ের তদন্ত মধ্যিখানে থেমে যায় কেন, এই কেন্দ্রীয় এজেন্সিগুলো মাঝপথে ঘুমিয়ে পড়ে কেন? দু একটা কেসে নয়, প্রায় সবকটা কেসে তদন্ত হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, কিন্তু ফাইনাল চার্জশিট বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কনভিকশন হয় না, ফলে দোষীরাও শাস্তি পায় না।
কদিন পরেই তারা জামিন পেয়ে যায়। সোমবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে গতকাল একেবারে একই প্রশ্ন আমি করেছিলাম। শ্রমিক শটান বলল যে কে বলল ইডি আর সিবিআইয়ের কাজে বিজেপি সন্তুষ্ট? শ্রমিক ঠিক কী বলেছিল কালকে আমাকে দেখাবো। প্রধানমন্ত্রী যখন বলেন যে গিন গিনকে হিসাব লেঙ্গে, সব থেকে বেশি হাততালি পড়ে, তার কারণ মানুষ চান যে গত 12 বছর 14 বছর 15 বছর যে দুর্নীতির অভিযোগগুলো এসছে তার যেগুলোর কোনোটার ফাইনাল চার্জশিটও হয়নি, কনক্লুশনে পৌঁছানো যায়নি, শাস্তি অধিকাংশ ক্ষেত্রে দেয়া যায়নি, তার তো একটা হিসেব হবে। অবশ্যই হবে। প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন তার হিসাব হবে। হয়নি, হয়নি এর কারণ হচ্ছে বহু ক্ষেত্রেই পুলিশকে যেভাবে রাখা হয়েছিল তারা ইডি সিবিআই করেনি। ইডি সিবিআই এর কাজে বিজেপি সন্তুষ্ট কে বলেছে? আমি তো বারবার বলেছি ইডি সিবিআই কে নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। আপনারা বাইরে থাকলেও অনেকে ভাবছেন ইডি সিবিআই কে হাতিয়ার করে বিজেপি নির্বাচনে লড়বে। একজনকেও গ্রেপ্তার করেছে, মেটেরিয়াল নেই গ্রেপ্তার করার মতো। থাকলে এবার তো হবে। আমি বলছি সেটা ইডি সিবিআই বুঝবে, আমি ওটা অধিকারী নই। ইডি সিবিআই একজনকেও গ্রেপ্তার করেনি। 356 ইম্পোজ হয়নি, তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। অর্থাৎ শ্রমিক বলছে যে কোনো রকম গ্রেফতারি ছাড়াই তারা ক্ষমতায় এসেছে, কোনো এ নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ, বিমলদার কাছে আমার প্রশ্ন থাকবে একটাই, যে এই পুরো দুর্নীতিরও একই পরিণতি হবে না তো? গ্রেফতার, কদিন ইডি হেফাজত, কদিন হয়তো সিবিআই হেফাজত, ব্যাস তারপরে কদিন পরে জামিন। বছরের পর বছর শুধু স্টুডিওতে আলোচনা হয়, কেস এগোয় না। বিমলদা, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, এখন কেসগুলো সব এগোবে তো? না, কেস কেন এগোবে না সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। নিশ্চয়ই কেস এগোবে এবং তার লজিক্যাল কনক্লুশনের দিকে যাবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তার আগে আমি একটা প্রস্তাব দিচ্ছি, এই যে বঙ্গরত্ন, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এইগুলো হয়তো আর থাকবে না, কিন্তু আমি তৃণমূলের যে কয়েকজনকে চিনি তাদের একটা অনুরোধ করব, অন্তত তৃণমূল রত্ন এই একটা পুরস্কার চালু করতে, এবং এখন তৃণমূলের হয়ে যারা ডিফেন্ড করতে আসছে প্রদীপ্তর মতো, তাদের অন্তত এই পুরস্কারটা দিতে। কারণ এখনও তৃণমূলকে ডিফেন্ড করা যায় এবং তারপরে গোটা পৃথিবী বিশ্বভ্রমণ করা যায়, ওটা ওরা করে দেখিয়ে দিচ্ছে। ও অনেক বয়সে কম, আমার ছাত্রের মতো, তাও বলি এই তৃণমূল রত্ন এখন এরাই, এটা ছেড়ে দাও। দেখো, একটা ইংরেজিতে শব্দ আছে সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি কথাটার মানে হচ্ছে একটা কিছু খুঁজতে গিয়ে অন্য কিছু একটা খুঁজে পেয়ে যাওয়া। ওটা ভালো অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আমি এটা খারাপ অর্থে ব্যবহার করছি। যখন চাকরি মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল, তদন্ত হচ্ছিল, সেই সময় অয়নশীলের কিছু পাওয়া তথ্য থেকে এটাতে বোঝা যায় যে এখানে আরেকটা দুর্নীতি হয়ে পড়ে আছে। এত বড় একটা দুর্নীতি, এত মানুষকে নিয়োগ করা হয়েছে এবং তাতে সুজিত বোসের মতোই লোকগুলো কোটি কোটি টাকা কামিয়েছে। এখন কথা হচ্ছে যে এই প্রাক্তন এগুলো টাকা না, অভিযোগ যা জমি, ভাবুন আপনার একদম লালু প্রসাদের জেরক্স কপি। রেলে চাকরি বিক্রি করতে গিয়ে লালু প্রসাদ জমি নিয়েছিল, এও তাই। সম্ভবত লালুর সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা বলতে পারবো না, কিন্তু লালু যেরকম জমি নিয়ে রেলে চাকরি দিয়েছিল, এ সেরকম ফ্ল্যাট বা জায়গা নিয়ে মোটামুটি চাকরি দিয়েছে। আর রেড চার্টের কথা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এখন একজন এগরোল দিয়ে জীবন শুরু করেছিল, এগরোল বিক্রি করাটা মোটেই অপরাধ নয়। যে এগরোল বিক্রি করে সে যদি সুস্থ জীবন যাপন করে, আমার কিচ্ছু বলার নেই, সে কাজ করে খায়। কিন্তু ইনি তারপরে তার উত্থান রকেটের গতিতে। ইনি প্রথমে গেলেন সিপিএমে, উনি সিপিএমের ক্ষেতের ফসল, পরবর্তীকালে তৃণমূলে ঢোকেন। আর তৃণমূল দেখলো রেডিমেড জিনিস পাওয়া গেছে, আর নতুন করে বানিয়ে নিতে হবে না, তার চুরির যে এক্সপার্টাইজ নলেজ আছে, এটা আমার চুরির কাজে ব্যবহৃত হবে। যারা যারা ঢুকেছে, সে তুমি শওকত মোল্লা বলো, ওদিকে জাহাঙ্গীর সাহেব বলো, এরা প্রত্যেকে সিপিএমের ক্ষেতের ফসল। একদম রেডিমেড জিনিসকে তৃণমূল নিয়ে এসছে এবং তাকে চুরির কাজে ব্যবহার করেছে। আমি শুধু যোগ করবো, 2021-এ আপনারাও চেষ্টা করেছিলেন অনেক রেডিমেড জিনিসকে আনতে, কিন্তু ব্যাকফায়ার করেছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব কাজ সব সময় ঠিক হয় সেটা তো ঠিক নয়। আমি কোথাও ভুল হলে সেটাকে ভুল বলাটা আমি নির্দ্বিধায় স্বীকার করি, ভুলটা ভুলই। 2021 সালে ওই রকম ভুল যদি না হতো অনেক কিছু, আমরা 2021 সালেই ক্ষমতায় চলে আসতাম। সুতরাং সেই পাস্ট ইজ পাস্ট, ভুল থেকে আমরা কিন্তু শিক্ষাও নিই, ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে কিন্তু এই রকম সরকারটাকে মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছি। বলেছিলাম বঙ্গোপসাগরে ফেলবো, ওটা ভারত মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, ও আর নেই। এখানে এই যে ঘটনাটা, একটা বিপজ্জনক দিক আছে। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এই যে একটা সংগঠিত অপরাধ চক্র, আমাকে এইটা বেশি ভাবাচ্ছে।
এরা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে। ও তো এমনি অর্ডিনারি এমএলএও ছিল না, একজন মন্ত্রী ছিল, সরকারের মন্ত্রী, হাতে সংবিধান নিয়ে শপথ নিয়েছে, এবং গোটা মন্ত্রিসভার একটা বড় অংশ এখন বোঝা যাচ্ছে সংগঠিত অপরাধ চক্রের মতো কাজ করেছে। কারণ এই কাজগুলো একজন দুজন করতে পারে না, এটা একটা সংগঠিত অপরাধ চক্র। আর সবচেয়ে বড় কথা যে পার্থ গেল, বালু মল্লিক জেল থেকে বেরিয়েছে, জামিনে বেরিয়েছে, এবার এ জেলে গেল, রথীন ঘোষের কপালে কি আছে আমি জানি না, আরও পরবর্তীকালে কোন মন্ত্রী জেলে ঢুকবে আমি জানি না। তাহলে একটা মন্ত্রিসভার এতগুলো লোক যদি জেলে যায় বা তদন্তের আওতায় আসে, আমার এখানে প্রশ্ন, মন্ত্রিসভার যিনি শীর্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সবার আগে তার দিকে আঙুল তুলব, এবং তাকে অবিলম্বে তদন্তের আওতায় আনা দরকার, তাকে অবিলম্বে জেরা করার দরকার। আমি নজরুল সাহেবের একটা বইয়ের উল্লেখ করছি, সম্ভবত 2020 বা 21-এ আপনি লিখেছিলেন আনমাস্কিং মমতা ব্যানার্জি। সেখানে উনি একদম ছাপার অক্ষরে, বইটা আমাকে একজন দিয়েছে, পড়ছি বইটা এখন, ছাপার অক্ষরে লিখেছেন মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, আমাকে কেউ যদি এই কথা বলে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব। আমি যতদূর জানি আপনাকে মমতা ব্যানার্জি কোর্টে টেনে নিয়ে যাওয়ার সাহস দেখাননি, অথচ আপনি প্রকাশ্যে তার দুর্নীতির অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। অর্থাৎ এই যে একটা ভয়ঙ্কর সংগঠিত অপরাধ চক্র, এইটা আমাকে ভাবাচ্ছে, কারণ রাজনীতিকে এটাই নষ্ট করে দেয়। একটা যা লাস্ট লাইন বলি, আমাদের সমাজে রাজনীতিবিদ, সে মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য মন্ত্রী হন, তারা কিন্তু সমাজে এতদিন অসম্ভব শ্রদ্ধা পেয়ে এসছেন। মানুষ তাদের দেখে, তাদের কথা শোনে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তারা যখন বলেন মানুষ হাঁ করে শোনে। এখনও মানে একজন রাজনীতিবিদ বললে লোকে শোনার চেষ্টা করে উনি কি বলছেন। সেখানে একটা সরকার 15 বছর চলল, এবং সরকারটা সরকারের মতো চলল না, চলল একটা সংগঠিত অপরাধ চক্রের মতো। এইটাই পশ্চিমবঙ্গের রাজনীতিকে না একেবারে অতল তলে তলিয়ে দিয়েছে। বিজেপির সামনে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি, যে সেখান থেকে এই রাজনীতিকে আবার একটা এমন জায়গায় নিয়ে আসা যেখানে কেউ অন্তত বলতে না পারে যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রেফিউজ অফ দ্য স্কাউন্ডারলস, বরং বলবে যে হ্যাঁ ভদ্রলোকেরা রাজনীতি করে। এই তৃণমূলকে দেখে মানুষের শেখা উচিত যে একটা ক্রিমিনাল দলকে, সংগঠিত অপরাধ চক্রকে, একটা গ্যাংকে ক্ষমতায় আনলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলকে ভাবুন, গ্যাংকে নিয়ে একদম ভাববেন না। তাদের এবার শাস্তি পাওয়ার পালা, সেইটা শুরু হয়েছে। আমি দ্রুত একবার দুজনের কাছে আসবো। প্রথমে উপেন্দার কাছে আসবো, সেটা হচ্ছে আপনার কি মনে হয়, যেহেতু লালু প্রসাদ যাদবের দুর্নীতির বিষয়ে আপনি একেবারে অথরিটি, মানে গোটা ভারতবর্ষে আর কোনো দ্বিতীয় নাম নেই, এই যে জমির বিনিময়ে চাকরি দেয়া, এটা তো একটা নতুন, কারণ এর আগে পার্থ চট্টোপাধ্যায় বলুন, মানে প্রাথমিক শিক্ষা এবং তারপরে শিক্ষা দুর্নীতি, এসএসসি দুর্নীতি যা আমরা দেখেছি, সেটা কিন্তু অর্থের বিনিময়ে চাকরি। পুরো নিয়োগ দুর্নীতিতে ইডি আজকে কোর্টে যা পেশ করেছে, তার ভেতরে মানে জমি নিয়ে, ধরুন একটা পরিবারের জমি নেওয়া হয়েছে, সেই পরিবারের 4 জনকে চাকরি দেওয়া হয়েছে। এই ধরনের দুর্নীতির এই যেটা আনফোল্ড হলো, এটা কিন্তু একেবারে ইউনিক এবং নতুন আমাদের রাজ্যে। বিহারে কোথাও দেখেছিলেন লালুর কেসে? না, এটা এরকম দেখেছি আমরা। দেখো, ওখানে বিহারে যখন আমরা তদন্তটা করলাম, তদন্তটা করতে গিয়ে আমাকে একবার আমার যিনি চিফ ছিলেন তারই সেই আমাকে বললো যে আপনাকে তো বলা হয় যে সাউথ ইস্ট এশিয়ার আপনি সবচেয়ে বড়, আপনি বলেন যে এটা সবার শাস্তি হবে। আমরা দেখুন, সবার শাস্তি হবে এটা কোর্ট বলবে, কিন্তু এইটুকুন বলতে পারি যে এদের যারা যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকের আমরা তাদেরকে জেলে পাঠাবো, এবং তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলবে যে হ্যাঁ তোমরা ঠিক করেছো। তুমি ভালো করে জানো যে প্রবলি ওই কেসই অনলি 70 কেসে, 70 সাম প্লাস কেস, যে সবগুলোই শাস্তি হয়েছে, একদম, আর কোথাও পৃথিবীতে এরকম হয় এই কনভিকশন রেট তারপরে কোনো মামলায় হয়নি। কিন্তু আমি বলবো কি, সেই তো সিবিআই, যদি কোনো ভালো সিবিআই, আমি বলবো কি যে কেসটা নষ্ট করেছে ওরা, অভয়ার কেস, সেখানে ভালো সিবিআই অফিসার ছিল না। যদি ভালো সিবিআই অফিসার এখনও আছে,
আরও একটা যারা এখানে এখন সরকার ফর্ম করলো, তারা যদি কেউ কেউ তাদের দিল্লিতে তারা জানে যে তারা রিটায়ার করে গেছে, কিন্তু তারা সিবিআইয়ের নাম্বার 1 অফিসার ছিল, তাদেরকে কিছু লোককে নিতে হবে, তাহলে যা আমরা ওই কেসে করেছিলাম এটা হবে। অর্থাৎ সেই এক্সপার্টাইজ ব্যবহার করতে হবে। আমি নজরুলদার কাছে আসবো। নজরুলদা, আনমাস্কিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বইয়ের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? না, আমার শুধু আনমাস্কিং না, আনমাস্কিং মমতা ব্যানার্জির আগে হার্ড ডিসঅনেস্টি আছে, উলঙ্গ নির্ণয় আছে, ভাওতাদির ভারসাম্য আছে, ছুঁড়ে ফেলা চাই আছে, যেখানে মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলার নিয়ে কবিতা লিখেছি, সেটা পাবলিশ হয়েছে, এখনো বাজারে পাওয়া যায়। প্রদীপ অনেকক্ষণ ধরে আমি বলছি যে একটা বই বেরিয়েছিল জানো তো, 4 স্টার্স অফ ডেস্টিনি, 4 স্টার অফ ডেস্টিনি, যেটা জেনারেল মনোজ মুকুন্দ লিখেছিলেন। সেটা নিয়ে কি মোদিজি কেস করেছেন আমার জানা নেই। মোদিজির ওই গুজরাট দাঙ্গার পরে একটা মনে আছে ছবিটা, বইয়ের কভারটা, একদিকে শেয়ালের ছবি আর একদিকে মোদিজির ছবি, নামটা মনে করতে পারছি না, দুঃখিত তার জন্য। যে কেউ সার্চ করলে এআই দিয়ে তো সব সার্চ করা যায়। সেটা নিয়ে কি কেউ কেস করেছে? কেউ কি কেস করেছে? রাহুল গান্ধী বা আমাদের নেতারা যেটা বলছেন যে ইলেকশন কমিশন এই ভোট চুরি করেছে, ইলেকশন কমিশন আমার দেশের সর্ববৃহৎ একটা সংস্থা, কেস করেছে যে ওরা এরকম ভুল প্রচার করছে। আমার তো উল্টো প্রশ্ন, যে রাহুল গান্ধীকে যখন ইলেকশন কমিশন বলল যে আপনারা কেস করছেন না কেন, রাহুল গান্ধী করেননি, উল্টো প্রশ্ন। সরি, বিমাল দা কিছু বলছেন। আজকে একটাকে তুলেছে, তিনি কি আমি যাদের কথা বললাম তাদের কথা বলুন না। একটা পক্ষ ছিল, সেই পক্ষ ইভিএম নিয়ে মিথ্যে কথা বলেছিল, পুলিশ তুলেছে ওটাকে। ডক্টর বিশ্বাস যেটা বললেন তার সঙ্গে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে অভয়ের মামলার কথা বললেন যে পুলিশ অফিসার ভালো ছিল না। আমি বলবো সেটাই কারণ নয়, পুলিশ অফিসাররা প্রভাবিত হয়েছিলেন, এবং যাদের কাছে বহু কোটি টাকা এই ঘুষের টাকা থাকে তাদের পক্ষে প্রভাবিত করা খুব কঠিন নয় সিবিআই অফিসারদের। আমি স্যারের কথা থেকে বলছি, উপরের কয়েকজন অফিসারের কথা উনি বলেছেন, আমি একজনের কথা বলছি, যিনি পরে, আমি যখন দিল্লিতে মমতা ব্যানার্জি আমাকে ফোন করে নিয়ে গিয়েছিলেন, সেখানে ডিজি ছিলেন, এবং তিনি পরে সিবিআই ডাইরেক্টর হয়েছিলেন, এবং ডাইরেক্টর হওয়ার পর তিনি যে অপরাধ করেছিলেন, অবসর নেওয়ার পর তারপরে সিবিআই মামলা শুরু করেছিল এবং চার্জশিটও হয়েছিল। যখন ট্রায়াল হচ্ছিল মারা যান, নাহলে হয়তো জেলেও যেতেন। হ্যাঁ, তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে দেখুন, প্রত্যেকটা মামলায় এই প্রশ্ন উঠেছে যে কেন মামলা এগোচ্ছে না। আজকে ঘটনাচক্রে এত আলোচনা যখন আমরা করছি, আজকে সুপ্রিম কোর্টে ইডির সমালোচনা হয়েছে কয়লা পাচার মামলায়। ঠিক কী সেটা দেখাবো, পাশাপাশি কোন কোন মামলায় তদন্তটি কোথায় দাঁড়িয়ে একবার মনে করিয়ে দেব। দেখুন, আবার গ্রেফতার এক তৃণমূল নেতা, আবার সেই দুর্নীতির মামলা, আবার কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ। এবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। দুর্নীতির অভিযোগে নাম জড়ানো তৃণমূল নেতাদের দীর্ঘ তালিকায় জুড়ল আরেকটা নাম, সারদা নারদ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুর নিয়োগ, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার। গত 15 বছরের তৃণমূল জমানায় দুর্নীতির তালিকা দীর্ঘ, যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে তৃণমূলের বহু হেভিওয়েটকে। যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার হলেন, সেই মামলাতেই বারবার ইডির তরফে তলব করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতে 2023 সালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে প্রায় 9.5 ঘন্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই। তল্লাশি চলে তৃণমূল বিধায়ক মদন মিত্রর বাড়িতেও। পুর নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। এই নিয়োগ দুর্নীতিতে ইডির হাতেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জামিনে মুক্ত তিনি। এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি রয়েছেন বড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিপুল পরিমাণ সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি। 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণার মামলায় রাসবিহারী কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় আয়কর দফতরের অফিসাররা। 2021-এর বিধানসভা ভোটের পরপরই 17 মে তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করে সিবিআই। সারদা মামলাতেও গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ, মদন মিত্রর মতো তৃণমূল নেতারা।
রোজভ্যালি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জেলমুক্ত হলেও গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দী ছিলেন বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। সেই ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কয়লা পাচার মামলায় একাধিকবার সিবিআই ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তলব করা হয়েছে প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটককে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতি এইটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যে সমস্ত দুর্নীতিতে জড়িত, সেটা কয়লা হতে পারে, বালি হতে পারে, শিক্ষা হতে পারে, সারদা নারদা যাই হতে পারে, আমার মনে হয় এই সরকারের আশু কর্তব্য, বর্তমান সরকারের, এই দুর্নীতির ফাইলগুলো সবকটা খোলা। এদিকে 2600 কোটি টাকা কয়লা পাচার মামলায় অনুপ মাঝির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই মামলায় অনুপ মাঝির আইনজীবী ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে এখন সবকিছুই তাঁর হাতের মুঠোয়। গত শুনানির সময় আমি বলেছিলাম নির্বাচনের পর হয়তো মিস্টার রাজুর আর অনুপ মাঝিকে প্রয়োজন হবে না। তখন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, নির্বাচনের আগেই আপনি ফলাফল সম্পর্কে জানতেন? সুপ্রিম কোর্ট এ বিষয়ে নোটিশ জারি করেছে। 8 সপ্তাহ পর এই মামলার ফের শুনানি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, গ্রেফতার হওয়া তৃণমূলের নেতামন্ত্রীর তালিকা যেরকম দীর্ঘ, তেমনি তদন্তের মুখে ঝুলে থাকা অভিযুক্ত নেতামন্ত্রীদের তালিকাটাও কম দীর্ঘ নয়। কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই আদালতের জামিনে বাইরে আছেন। আবার নতুন করে মেসি কাণ্ডের ফাইল খোলা হচ্ছে। আজই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়ে দিয়েছেন যে রাজ্যের পক্ষে লজ্জাজনক এই ঘটনার নতুন করে তদন্ত হবে, ফাইল খোলা হবে। স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তিতে বাড়তে পারে। ফলে শোচনীয় হারের পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই মারাত্মক চাপের মধ্যে আছেন। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? না, দেখুন, চাপের মধ্যে অনেক আগেই থেকেই ছিলেন। পরাজয়ের পরে চাপটা কয়েক গুণ বাড়লো। তার কারণটা হলো, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিনের পর দিন পুলিশ প্রশাসনটাকে ব্যবহার করে একটা দেওয়াল তৈরি করে দিয়েছিলেন যাতে করে সিবিআই ইডি তদন্তটা আটকানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, আপনি জানেন যে রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করতে এসেছিল, জিজ্ঞাসাবাদের জন্য এসেছিল, তখন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে পড়েছিলেন তার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে। ফলে নতুন যে সরকার এসছে, নতুন সরকারের পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারবে, তারা বাধা হয়ে দাঁড়াবে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে দিয়ে তদন্তকে বিপদগামী করেছেন। আপনার মনে থাকতে পারে, সারদা দিয়ে আমি শুরু করি। সারদার লাল ডায়েরি নিয়ে অনেক কথা হয়েছে। সেই লাল ডায়েরি হাফিস কে করলো? সারদার বেসিক ডকুমেন্টকে এসআইটির নাম করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে বিধাননগরের পুরো তথ্য প্রমাণ লোপাট কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধেই তো অভিযোগ। আজকে সেই প্রশাসন নেই। আজকে নতুন একটা সরকার এসছে, তার সেখানে পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, সিআইডি স্বাধীনভাবে কাজ করবে। ফলে এখন ইডি সিবিআই পূর্ণ সহযোগিতা পশ্চিমবাংলায় পাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অধীনে। আমি আপনাকে বলছি, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, শুধুমাত্র দলটাকে দুর্নীতিগ্রস্ত করেছে তা নয়, তার এন্টার যে শাসন ব্যবস্থাটা, সেই শাসন ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত করেছে তার, এবং ক্রিমিনালাইজেশনও করেছে একই সাথে। আমি যেটা দিনের পর দিন আপনার স্টুডিওতে বলেছি যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকরণ ঘটছে, সর্বত্র তার মধ্যে ছড়িয়ে পড়ছে। সে কেবলমাত্র শিক্ষক দুর্নীতি নয়, পুরসভার দুর্নীতি নয়, 100 দিনের কাজের দুর্নীতি নয়, আবাস যোজনার দুর্নীতি নয়, সর্বত্র একটা টাকা 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 চাই, আমার টাকার বিনিময়ে কিছু করবে। ফলে প্রশাসনটার মধ্যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল এবং ক্রিমিনালাইজেশন হয়েছিল। ফলে সেই জায়গা থেকে আমি বলছি, অবশ্যই নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ এই প্রত্যেকটা দুর্নীতির শেকড় ধরে একেবারে মাথা পর্যন্ত যাওয়া। এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মাথা পর্যন্ত কিন্তু এবার যাবে এই সময়টা। কারণ মাথা পর্যন্ত যাবে তার দুটো কারণ। যে পুলিশ প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতো সিবিআই ইডি তদন্তে বাধা দেওয়ার জন্য, এবার সিবিআই ইডি কিন্তু স্বাধীনভাবে তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, মিসলিড করতে পারবে না। আর দ্বিতীয় হলো, নতুন সরকার যেহেতু পরিষ্কার তাদের নজরদারি থাকবে, ফলে আমি ড্যাম শিওর আর শুভেন্দু অধিকারী এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে বলে আমি অন্তত মনে করি না। পরিষ্কার মাথা পর্যন্ত যাবে এবং আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে মাথা কিন্তু জেলে যাবে।
দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলি যে সুমনদা মানে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সততার প্রতীক। এই ভাবনাতেই মানুষ বিশ্বাস করেছে, এই ভাবনাতেই তো মানুষ তৃণমূল তৈরি হওয়ার পরে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এমন একটা ঘটনা আমি বলতে পারি যে তিনি তার ভাইদের অত্যাচারে মানে ভাইদের বিরুদ্ধে অভিযোগ নানা, সেই কারণে মাকে নিয়ে তিনি তৃণমূল ভবনে চলে গেছিলেন। তারপরে মানে মানে সেটা একটা যুগ ছিল যেখানে মানে সামান্যতম তেলকার ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা ছেড়ে দিলেন যে আমি দুর্নীতির বাইরে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বছরকে বছর দুর্নীতিকে প্রশ্রয় দিলেন, আশ্রয় দিলেন। দিনের পর দিন তিনি দুর্নীতিটাকে আঁকড়ে ধরে তার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে গেলেন। বিশ্বাস করেন একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বুঝতে পারি না যে হৃদয়ের এত বড় পরিবর্তন হয়, ক্ষমতার এত বড় মানে ক্ষমতা মানুষকে এত চেঞ্জ করে দেয়। যখন দিনের পর দিন আমরা প্রশ্নগুলো তুলেছি তখন উনি অধিকাংশ সময় ডিনায়াল মোডে ছিলেন, অস্বীকার করতেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন অস্বীকার করতেন। এবং আমরা যখন বারবার এই প্রশ্নটাগুলো তুলেছি যে কেন আপনি দুর্নীতি দমনের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছেন না, কেন আপনি করছেন না? আমরা যখন প্রশ্ন তুলেছি যে আপনি কেন ভিজিলেন্স কমিশনকে শক্তিশালী করছেন না, ভিজিলেন্স কমিশন আপনার আন্ডারে, আপনি ভিজিলেন্স কমিশনকে যদি মানে ফ্রি হ্যান্ড দেন তাহলে ভিজিলেন্স কমিশনের মধ্য দিয়ে তো একটা শুরু হয়, এইসব দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন। আমরা দিনের পর দিন প্রশ্ন তুলেছি যে কেন আপনি পাবলিক অডিট মানে যেটাকে আমরা সোশ্যাল অডিট বলি, কেন আপনি পঞ্চায়েত পুরসভার কাজে সোশ্যাল অডিট করছেন না, কেন পাবলিক পার্টিসিপেশন আপনার লোকাল গভর্নেন্সের মধ্যে থাকছে না, কেন গ্রামসভা গ্রাম সংসদ ওয়ার্ড সভার মধ্য দিয়ে মানুষের নজরদারির মাধ্যমে প্রশাসনকে চালাচ্ছেন না। আমরা প্রশ্ন তুলেছি যে কেন একটা শক্তিশালী লোকায়ুক্ত প্রতিষ্ঠান আপনি তৈরি করছেন না। দিনের পর দিন আমি বলেছি যে কেন একটা আপনি রিটায়ার্ড মানুষকে কোনো সময় সে বিচারক হতে পারে, কোনো সময় পুলিশের লোক হতে পারে, তাকে আপনি বসিয়ে দিয়েছেন কেবলমাত্র তোষামোদি করতে। আমরা প্রশ্ন তুলেছি দিনের পর দিন যে কেন মানে তথ্য জানার অধিকার মানুষের একটা মানে বেসিক অধিকার, সেই অধিকার অর্থাৎ তথ্য কমিশন যেটাকে ইনফরমেশন কমিশন বলে, স্টেট ইনফরমেশন কমিশনের কি হাল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন? দিনের পর দিন সমস্ত তোষামতকারীদের ওখানে বসানো হয়েছে। তাহলে আমি আপনি বলুন কোন জায়গায় যে মানুষটা দুর্নীতি দমনের জন্য সামান্যতম উদ্যোগ 15 বছর নেয়নি, তাহলে উনি দুর্নীতিটার উপর ভিত্তি করে শাসন কার্য চালাতে চেয়েছেন? আমি বারবার প্রশ্ন তুলেছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান নেই, ফলে তিনি তার কর্মীদেরকে দুর্নীতি করবার সুযোগ করে দিচ্ছেন যাতে করে দলের মধ্যে থেকে যায়। ভেবেছিলেন যে এই দুর্নীতির মধ্য দিয়ে তিনি থেকে যাবেন। মানুষের মার কিন্তু সবকিছুর বার, সেটা প্রমাণ করে দিল। বিশ্বনাথ আমি আসছি, খুব ইন্টারেস্টিং। আমি সবাইকে অ্যাড করার সুযোগ দেব, তার কারণ হচ্ছে এতগুলো কেন প্রশ্ন তুললেন তো বারবার, কেন শব্দটা এতবার বিশ্বনাথ চক্রবর্তী ব্যবহার করলেন, উত্তরটা খুব সহজ। তার কারণ হচ্ছে গত 15 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটা পাল্টে গেছে। কেন এত বড় কথাটা বলছি? এই রাজ্যই তো দেখেছিল এই রকম প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যার পুঁজি ছিল, যাকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল, স্টিফেন হাউসের মালিক বলা হয়েছিল, তিনি মারা গেছিলেন 2টো ধূর্তি আর 2টো ফতুয়া এই সম্পত্তি নিয়ে। কার্যত একবেলা অর্ধাহার করতে হতো তাকে আর্থিক সীমাবদ্ধতায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.